বন্ধুরা নমস্কার। ঘর ছাড়া তৃণমূলী সাংসদ এবং বিধায়করা কি ঘরে ফিরবে? এই প্রশ্নটাই এই মুহূর্তে বাংলার রাজনীতিতে, এমনকি জাতীয় রাজনীতিতেও ঘুরপাক খাচ্ছে। অনেকেই জানতে চাইছে, অনেক সংবাদ মাধ্যমে এ নিয়ে সংবাদ হচ্ছে, কখনো কুণাল ঘোষের মন্তব্য নিয়ে, কখনো কল্যাণ ব্যানার্জির মন্তব্য নিয়ে, কখনো অন্য কোনো নেতার মন্তব্য নিয়ে, কখনো বিদ্রোহী এমএলএ বা বিদ্রোহী এমপিদের বিভিন্ন মন্তব্যের বিশ্লেষণ নিয়ে নানান রকমভাবে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে দলত্যাগী সাংসদদের মধ্যে, মানে এনসিপিআই এ যোগদান করা সাংসদদের মধ্যে কে কে আবার ফিরবে। কেউ বলছেন ৩-৪ জন ফিরবে, কেউ বলছেন ৫-৭ জন ফিরবে, কেউ বলছেন ১৭-১৮ জন পর্যন্ত ফিরতে পারেন। আবার বিধায়কদের মধ্যে পর্যন্ত বলা হচ্ছে যে কেউ বলছেন ১০-১২ জন বিধায়ক, কেউ বলছেন ২০-২৫ জন বিধায়ক, কেউ বলছেন ৪০ জনেরও বেশি বিধায়ক আবার পুরনো ঘরে মানে কালীঘাটে ফিরে আসতে চাইছেন বা আসতে পারেন। কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন যে আসলেই কি তারা চাইলেও ঘরে ফিরতে পারবেন, বা তাদেরকে কি আবারও পুরনো ঘরে ফিরে আসতে দেয়া হবে? যারা দল ছেড়েছেন, যে সাংসদরা, তারা সবাই কি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় তারা দল ছেড়েছেন? সবাই কি মনের আনন্দে দল ছেড়েছেন? সবাই কি মানে শুধুমাত্র সুযোগ সুবিধার জন্যই কি দল ছেড়েছেন, না তাদের দল ছাড়তে হয়েছে? দল না ছাড়লে তাদের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতো, এইটা মনে করে তারা বাধ্য হয়েছে দল ছাড়তে। ফলে এই প্রশ্নটা এখানে সেকেন্ডারি, যে তারা দলে ফিরবে কি ফিরবে না, তারা দলে ফিরতে পারবে কি পারবে না, বা তাদেরকে দলে ফিরতে দেবে কি দেবে না। মানে আড়াল থেকে অন্য কেউ আর কি, তৃতীয় কোনো খেলোয়াড়, যারা তাদেরকে দল ছাড়তে বাধ্য করেছে বলে মনে করা হয়, তারা এমনি এমনি কি তাদেরকে দল ছাড়তে বাধ্য করেছে? এর পেছনে কি কোনো দীর্ঘমেয়াদী গোপন এবং বৃহৎ উদ্দেশ্য কাজ করেনি? যদি না কাজ করে থাকতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তারা এনসিপিআই এ কেন যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তার দলের টিকিটে নির্বাচিত হওয়া বিধায়করা বিদ্রোহী কেন হবেন? অন্য কোনো কারণ তো থাকার কথা না। একটা দল ক্ষমতা হারানোর পর অতি অল্প সময়ের মধ্যে গলে হরিবোল দলে দলে তারা আপনার বিদ্রোহী হতে শুরু করেছেন, তাদের বিবেক জাগতে শুরু করেছে, তাদের চেতনা জাগ্রত হতে শুরু করেছে, তারা দলের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করেছে। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেকই ত্রুটি বিচ্যুতি তারা দেখতে শুরু করেছেন। তারা বুঝতে পেরেছেন যে তৃণমূল দলটা এখন শেষ হয়ে যাবে, এর কোনো ভবিষ্যৎ নাই, সুতরাং বিকল্প ব্যবস্থা করা দরকার। অতি অল্প সময়ের মধ্যে কি এমনটা করার কথা? পেছন থেকে যদি কেউ কলকাঠি না নাড়ত। আর যেদিন ফলাফল বেরিয়েছিল বঙ্গ বিধানসভা নির্বাচনের, সেদিন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন কারোর তো ভুলে যাওয়ার ব্যাপার না। আবার বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন সময়ে অমিত শাহ বিভিন্ন সময়ে কি কি বলেছিলেন কারোরই ভুলে যাওয়ার কথা না। ফলে এর পেছনে একটা বড় ধরনের খেলা থাকতে পারে বলে মনে করা হয়, এবং এই মনে করাটা আপনার অত্যুক্তি বা একেবারে খামখেয়ালিপূর্ণ, এই কথা বলারও কোনো সুযোগ নাই। এই কারণে বলা হচ্ছে যে ইডি সিবিআই যখন এখনো রয়েছে দেশের মধ্যে, এবং তারা যাদের অধীনে কাজ করছে সেই রাজনৈতিক দলও যেহেতু কেন্দ্রে এখনো রয়ে গেছে, তাছাড়া রাজ্যের সরকারটা এখনো 5 বছর ক্ষমতায় থাকার কথা, তাছাড়া রাজ্য সরকারের হাতে পুলিশ রয়েছে, ইডি সিবিআই রয়েছে, তাছাড়া ডিম হাতে একদল কর্মী কার্যকর্তা রয়েছে। এই সমস্ত কিছু যেহেতু এখনো পর্যন্ত রয়ে গেছে, কতদিন থাকবে সেটা আরেকটা বিতর্কের ব্যাপার, কিন্তু এখনো পর্যন্ত তো রয়ে গেছে। এখনো পর্যন্ত এত কিছু থাকার পরেও এই বিধায়কদের একটা বড় অংশ বা সাংসদদের একটা বড় অংশ, মানে বিদ্রোহীদের মধ্যে ঘরে ফিরে আসতে পারবে? তাদেরকে কেউ আটকাবে না, কেউ বাধা দেবে না। যদি তারা ঘরে ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং এটা যদি তারা প্রকাশ করে সংবাদ মাধ্যমে, অর্থাৎ জনসমক্ষে বিষয়টা যদি চলে আসে, তাদের কারুর বাড়িতে কি ইডি যাবে না? কারুর বাড়িতে কি সিবিআই যাবে না? সিআইডি কি কোনো পুরনো অভিযোগের তদন্ত নতুন করে শুরু করবে না? রাজ্য সরকার কি কোনো আপত্তি করবে না? বা রাজ্য সরকারে থাকা মানে নেতারা কোনো আপত্তি করবে না? কেন্দ্রে ক্ষমতায় থাকা নেতারা
কোনো ধরনের বাধা দেবে না, কেউ কোনো কিছু করবে না, একেবারে আরামসে তারা আনন্দে নাচতে নাচতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে আবার চলে আসতে পারবেন। এতটা সহজ কি? এই কারণে বলছি যে যারা মনে করছেন যে ভাই অতজন বিদ্রোহী এমএলএ চলে আসবে, অতজন এমপি চলে আসবে এবং খুব সহজেই সংখ্যাটা একটা অল্প সময়ের মধ্যে বিরাট আকার ধারণ করবে, তাদের আবার নতুন করে ভাবার কি দরকার নেই? আমার মনে হয় যে এগুলো স্পেকুলেশন, এবং কারুর ক্ষেত্রে এগুলো স্পেকুলেশন আর কারুর ক্ষেত্রে বলা যেতে পারে এটা একটা কৌশল। যখন কুণাল ঘোষ বলেন, যখন কল্যাণ ব্যানার্জি বলেন, যখন তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন, তখন এটাকে একটা রাজনৈতিক কৌশল বলে ধরা যেতে পারে। কারণ তাদের এখন দলের কর্মীদের মনোবল যেমন আপনার বাড়াতে হবে, তেমনি তাদের যারা প্রতিপক্ষ শাসক দল বিজেপি, তাদের কর্মীদের মনোবল কমাতে হবে। ফলে স্বাভাবিকভাবে এমন এমন কথা বলতে হবে যেগুলো শুনলে পরে আপনার বিভিন্ন দলের কার্যকর্তাদের মনের মধ্যে বিভিন্ন রকম চাপ তৈরি হবে, কেউ খুশিতে গদগদ হবে, কেউ টেনশনে পড়ে যাবে। তো এইগুলো এই কারণে আমার মনে হয় রাজনৈতিক বক্তব্য এর বেশি কিছুই না। যারা চলে গেছেন তারা সবাই স্বেচ্ছায় চলে যাননি, এটা তাদের চেহারা দেখলে পরে বোঝা যায়। তারা গিয়েও যে খুশি না। সাংসদদের ছবি যখনই মাঝে মাঝে বেরিয়ে আসছে তখনই দেখা যাচ্ছে তারা গুরুগম্ভীর হয়ে গেছেন। এক তো হলো মানুষের একটা মানে টর্চার চলছে সোশ্যাল মিডিয়াতে, হাহা রিয়াক্ট, তারপর বিরূপ মন্তব্য করা, এগুলো ব্যাপকভাবে একটা টর্চার চলছে, মানে মানসিক টর্চার চলছে জনগণের তরফ থেকে, একটা অংশের তরফ থেকে। এটা তো একটা কারণই। আরেকটা হলো যে তারা যেটা করতে চায়নি সেটা তাদেরকে করতে হয়েছে এবং করতে হচ্ছে। এই অবস্থাতে তাদের মনের মধ্যে কোনো আনন্দ নাই। তাদের চেহারার দিকে তাকালে পরে বোঝা যায় যে তারা বড় কিছু হারানোর বেদনায়, যন্ত্রণায় অস্থির, এবং একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা এগিয়ে চলেছেন। যে ভবিষ্যতে কি হবে তারা বুঝতে পারছেন না। তারা যে পদে রয়েছেন এখন, সেই পদ তাদের নির্দিষ্ট সময় চলে গেলে পরে আবার ফিরে আসতে পারবেন কিনা, তারা কোনো রাজনৈতিক দলে মানে ঢুকে সেখানে নিশ্চিন্তে রাজনীতি করতে পারবেন কিনা, তাদের ভবিষ্যৎ রাজনীতি কি বড় কোনো সংকটের মধ্যে পড়বে কিনা, কিছুই তারা বুঝতে পারছেন না। ফলে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সায়নী ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইরফান পাঠান, এরকম শতাব্দী রায়টা, সবার চেহারার দিকে তাকালে পরে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা একটা টেনশনের মধ্যে রয়েছেন। এই অবস্থাতে তারা দল বেঁধে আবার ফিরে আসবেন এটা এত সহজে হবে বলে মনে হয় না। যেহেতু তারা স্বেচ্ছায় যাননি, স্বেচ্ছায় তারা ফিরতে পারবেনও না বলে মনে করা যেতে পারে। তাদের যদি ফিরতেই হয় তাহলে অন্য কোনো জায়গা থেকে অন্য কারুর পারমিশন নিয়ে তাদেরকে ফিরতে হবে। আর অন্য কারুর পারমিশনে যদি তাদের ফিরতে হয় তাহলে ধরে নিতে হবে যে কোনো একটা প্রজেক্টের আন্ডারে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। অর্থাৎ আবারও তৃণমূল কংগ্রেসের মধ্যে নতুন করে একটা সংকট তৈরি করার জন্য হয়তো তাদেরকে ফেরত পাঠানো হবে। এই রকমটা হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই অমূলক না। কারণ হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তখন তৃণমূল কংগ্রেসের মহা সুসময় ছিল। সেই সময়ে যোগদান করার পেছনে কি কোনো কারণ থাকবে না? যদি এখন ধরা হয় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিজেপি তৃণমূলে পাঠিয়েছিল, বিজেপি যখন তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে দিল্লিতে ছিলেন তখন দিল্লির বিজেপি নেতারা তার সঙ্গে সম্পর্ক করে তাকে তখনই তাদের সঙ্গে সংশ্লিষ্ট করে নিয়েছিল, তাদের সঙ্গে তাদের মানে মতানুসারী করে নিয়েছিল, এবং ভবিষ্যতের বার্তা দিয়ে তাকে হয়তো ইচ্ছাকৃতভাবেই তৃণমূলে পাঠিয়ে দিয়েছিল বিজেপি, যে ভাই তুমি সেখানে যাও, গিয়ে দলের ভেতরের অবস্থা সব দেখো, দলের বিভিন্ন নেতাদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, তাদের শক্তি কি, তাদের দুর্বলতা কি, সব কিছু ভালো করে বোঝো এবং তা সেই অনুযায়ী আমাদের কাছে রিপোর্ট করো। যখন সময় আসবে, যখন আমরা তোমাকে নির্দেশ দেব এবং সেই নির্দেশ অনুযায়ী তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশের, তার খুব কাছের এবং বিশ্বস্ত নেতাদের, সাংসদ, বিধায়ক, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী যারাই রয়েছে তাদেরকে বের করে নিয়ে আসবে, দলের মধ্যে আড়াআড়ি বিভাজন সৃষ্টি করে দেবে। সেই রকম কোনো পরিকল্পনা করে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিজেপি তৃণমূলের মধ্যে ঢোকায়নি 2021-এ, সম্ভবত 20-21 এরকম সময়টাতে, তা গ্যারান্টি দিয়ে বলা যাবে না। সুতরাং আবার যদি এখন
কোনো এমপি বা এমএলএ কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার ফেরত পাঠানো হয়, তাহলে তাকে বা তাদেরকেও এই ধরনের কোনো প্রজেক্টের আন্ডারে, কোনো মিশনের আন্ডারে পাঠানো যে হবে না, এটা তো নিশ্চিত করে বলা সম্ভব না। তো এই কারণে এই যে ব্যাপারটা নিয়ে এখন খুব বেশি করে মিডিয়াতে স্পেকুলেশন করা হচ্ছে, নানান তর্ক বিতর্ক করা হচ্ছে, অনেকে নিজের নিজের মতন করে বিশ্লেষণ করছেন, এটা এত সহজ বলে আমার কিন্তু মনে হয় না। আর যদি সহজে হয় তাহলে তার পেছনে অন্য কোনো খেলা থাকার সম্ভাবনা ম্যাক্সিমাম। আর তারা যদি ফেরত না আসে তাহলে তার পেছনেও অন্য কোনো খেলা অন্য কারোর থাকবে। তবে এইটা ঠিক যে তৃণমূলের বিদ্রোহী এমএলএ এবং বিদ্রোহী সাংসদরা এখন আর নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের সিদ্ধান্ত স্বাধীনভাবে নিজেরা নিতে পারবেন বলে মনে হয় না। তারা এখন অন্য কারোর রাজনৈতিক কৌশলের সীমানার মধ্যে বন্দী হয়ে গেছেন বলে মনে হয়। তারা এখন অন্য কারোর রাজনৈতিক হাতের পুতুলে পরিণত হয়েছে বলে মনে করলে অত্যুক্তি হবে বলে মনে হয় না। একমত কি আপনারা? যদি একমত হন তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি দ্বিমত হন তাহলে তাও প্রকাশ করবেন স্বাধীনভাবে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।